কল্পনা করুন যে আপনার বাড়ি ফিরে যেতে 20 বছর সময় লেগে গেল, কিন্তু এই 20 বছরে সবথেকে কঠিন জিনিস বাড়ি ফেরার রাস্তাটা ছিল না, বরং ছিল আপনার নিজের মন। কারণ অনবরত এই 20 বছর ধরে আপনাকে নিজের মনের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে। এটাই হলো কি ওডিসি গল্পের প্রধান প্লট। ক্রিস্টোফার নোলান পৃথিবী বিখ্যাত অন্যতম ডিরেক্টর, তিনি রিসেন্টলি একটা সিনেমা তৈরি করেছেন যেটার নাম হচ্ছে ওডিসি। এবং এই যে গল্পটা, সেখানে দেখানো হয়েছে যে একটা চরিত্র যে যুদ্ধ করতে গেছে এবং যুদ্ধ করার পর যখন সে বাড়ি ফিরে আসতে চেয়েছে যুদ্ধে জেতার পর, তখন বাড়ি ফেরার রাস্তাটা সে হারিয়ে ফেলেছে, পথভ্রষ্ট হয়ে গেছে এবং তার বাড়ি ফিরতে 20 বছর সময় লেগে গেছে। এবং এই 20 বছরে ঠিক কী কী ঘটনা ঘটছে সেটাই হচ্ছে এই ওডিসি গল্পের প্রধান বিষয়বস্তু। সবাই মনে করে যে ওডিসি যে গল্পটা তার প্রধান বিষয়বস্তু হচ্ছে ওডিসির বাড়ি ফিরে আসা, একটা হোম কামিং নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা এমন নয়। ওডিসি গল্পের প্রধান বিষয়বস্তু ওডিসির বাড়ি ফেরা নয়, বরং ওডিসির নিজের যে চরিত্র বা ক্যারেক্টার, যে সত্তাটা সে হারিয়ে ফেলেছে। যখন সে বাড়ি থেকে বার হয়েছিল তখন তার মধ্যে যে ইনোসেন্সটা ছিল, যেটা সে হারিয়ে ফেলেছে এই যুদ্ধ করার মাধ্যমে, যুদ্ধে অনেক মানুষকে মেরে ফেলা এবং যুদ্ধের মধ্যে অনেক রকমের অরাজকতা তৈরি করা, তার মাধ্যমে সে তার নিজের ইনোসেন্সটা হারিয়ে ফেলেছে। এই বাড়ি ফেরার মাধ্যমে অ্যাকচুয়ালি সে কি হচ্ছে, নিজের যে হারিয়ে ফেলা যে সেলফ বা সত্তাটা, সেটাকে সে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ইথিকা, যেটা হচ্ছে ওডিসির হোমল্যান্ড, অর্থাৎ যেটা হচ্ছে ওডিসির মাতৃভূমি, সেটা আর কিছুই নয়, সেটা হচ্ছে ওডিসির একটা সেলফ বা সত্তা। সে সেখানে ফিরে আসার চেষ্টা করছে। সো ওডিসি ইজ নট অ্যাবাউট হোম কামিং, ইটস অ্যাবাউট ফাইন্ডিং ইউর ট্রু সেলফ। অর্থাৎ এটা বাড়িতে ফিরে আসা নিয়ে গল্প নয়, বরং নিজের প্রকৃত সত্তাটাকে খুঁজে পাওয়া নিয়ে গল্পটা। ক্রিস্টোফার নোলানের এই যে ওডিসি সিনেমাটা, সেটা বেসিক্যালি কি না, গ্রিক পোয়েট হোমার তার লেখা অত্যন্ত বিখ্যাত দুটো মহাকাব্য, এপিক পোয়েম, একটা হচ্ছে ইলিয়াড আর ওডিসি। এই দুটোর মধ্যে যেটা ওডিসি, তার একটা অ্যাডাপ্টেশন, সিনেম্যাটিক অ্যাডাপ্টেশন। তবে ওডিসি সিনেমাতে যা কিছু দেখানো হয়েছে সেটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। প্রকৃত যে ওডিসি লেখাটা, তার মধ্যে ওডিসি হচ্ছে একটা সেলিব্রেটরি স্টোরি। সেখানে ওডিসি যে যুদ্ধে যাচ্ছে, সেখানে হচ্ছে ব্রাদারহুড, তারপর যুদ্ধ করা, তারপর যুদ্ধে জিতে যাওয়া, কোনো কিছুকে অ্যাচিভ করে নেওয়া, কঙ্কর করে নেওয়া, এই ধরনের জিনিসগুলোকে বেশি হাইলাইট করা হয়েছে। প্রকৃত ওডিসিটা ওটা একটা এপিক পোয়েম, ওটা কোনো ট্র্যাজিক পোয়েম নয়। ওকে, অ্যানসিয়েন্ট গ্রিকে এপিক পোয়েম আর ট্র্যাজিক পোয়েম দুটো আলাদা বিষয় ছিল। যেমন সফোক্লিসের লেখা ওডিপাস দ্য কিং, এটা হচ্ছে একটা কি ট্র্যাজিক ড্রামা। ওকে, এরকমই আরও অনেক ধরনের ট্র্যাজেডি ছিল, যেখানে বেসিক্যালি প্রধান যে কাব্য হোক বা হচ্ছে সেটা ড্রামা হোক না কেন, সেটা শুরু হয় যেখানে কোনো একটা চরিত্র সে মনে করে সে সব কিছু অ্যাচিভ করে নিতে পারে, সে সব কিছু করে ফেলতে পারে, এবং যেখানে ভাগ্যের একটা বিড়ম্বনা বা একটা পরিহাস শুরু হয়, সেটা হচ্ছে কি এপিক ট্র্যাজেডি, যেখানে হচ্ছে প্রধান চরিত্র যে হিরো, তার জীবনে অনেক সাফারিং, অনেক পেইন বা স্ট্রাগল তৈরি হয়। কিন্তু হোমারের যে ওডিসিটা, সেটা এরকম ধরনের লেখা নয়, সেখানে বেসিক্যালি একটা সেলিব্রেটরি স্টোরি। ওকে, এবং ধীরে ধীরে যত মহাকাব্যটা আরও এগোতে থাকে এবং ওডিসি যত বাড়ির কাছাকাছি ফিরে আসতে থাকে, তত বেশি এই সেলিব্রেশনটা বাড়তে থাকে। ওকে, কিন্তু ক্রিস্টোফার নোলান কি করেছে, পুরো স্টোরিটাকে আপসাইড ডাউন করে দিয়েছে, পুরো স্টোরিটাকে পাল্টে দিয়েছে। যে পয়েন্ট অফ ভিউটা স্টোরিটার, সেটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। এবং এই যে চেঞ্জটা, এটা অত্যন্ত ওয়াইজ একটা চেঞ্জ। এটা সাধারণ আর 5টা ডিরেক্টর হলে হয়তো এইরকমভাবে পয়েন্ট অফ ভিউটা পাল্টাতে পারতো না। ওকে, এবং এখানে উনি চেঞ্জ কি করেছেন না, ওডিসি স্টোরির মধ্যে কিছু কিছু ট্র্যাজিক এলিমেন্ট আছে, কিছু কিছু এমন বিষয় আছে যেগুলো হচ্ছে একটু ট্র্যাজেডির মতো, সেই অংশগুলোকে উনি হাইলাইট করেছেন এবং বাকি অংশগুলোকে উনি ইগনোর করে গেছেন। এবার সেগুলোকে দিয়ে উনি একটা ট্রু ট্র্যাজিক যে একটা স্টোরি যেমন হয়, সেটাকে উনি তৈরি করার চেষ্টা করেছেন। যার ফলে এই সিনেমাটা আজকের দিনে দাঁড়িয়ে বা আজকের যে গ্লোবাল সিচুয়েশন, সেখানে আমরা অনেক বেশি রেজোনেট করতে পারি, তার সাথে অনেক বেশি রিলেট করতে পারি। সিনেমার যে প্লট, সিনেমার যে স্টোরি এবং সব কিছু। যারা ওডিসি সিনেমাটা অলরেডি তোমাদের মধ্যে হয়তো অনেকে দেখে নিয়েছো, তো সেখানে সিনেমার মধ্যে অনেকগুলো অ্যাসপেক্ট আছে আলোচনা করার। যেমন সিনেমাতে 3টে প্রধান বিষয় আছে। একটা হচ্ছে ভিজুয়াল, সিনেমাতে যা কিছু দেখানো হয়েছে, যেটাতে বেসিক্যালি আর্কিটাইপস এবং সিম্বলসকে দেখানো হয়েছে। সিম্বলসকে উনি কীভাবে ব্যবহার করেছেন সেটা আমরা আলোচনা করব। দ্বিতীয় হচ্ছে সিনেমাটার যে স্টোরি বা প্লট, যেখানে হচ্ছে কি একটা ফিলোসফিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে, একটা ফিলোসফিক্যাল ন্যারেটিভ আছে, এবং যেটা সিনেমাটার একদম শেষে গিয়ে সেই ন্যারেটিভটা কমপ্লিট হয়, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। এবং 3 নাম্বার যেটা হচ্ছে সিনেমাটার মিউজিক। মিউজিকটা হচ্ছে কি, যেটা একটা স্পিরিচুয়াল বা একটা ডিভাইন ফ্যাক্টরের মতো কাজ করে, যেটা আমাদের মধ্যেকার লুকিয়ে থাকা যে কষ্ট বা যন্ত্রণা, সেটাকে নিংড়ে বাইরে বার করে আনতে পারে। ওকে, তো সিনেমাটার 3টে অ্যাসপেক্ট, একটা হচ্ছে ভিজুয়াল, একটা হচ্ছে প্লট, আর একটা হচ্ছে কি মিউজিক।
মিউজিকটার মাধ্যমে তিনি যেটা তৈরি করার চেষ্টা করেছেন, যে এফেক্টটা, সেটা হচ্ছে কি একটা ডিভাইন এফেক্ট, একটা স্পিরিচুয়াল এফেক্ট। যে প্লটটা, তার মাধ্যমে যে ন্যারেটিভটা বা ডায়লগগুলো, তার মাধ্যমে উনি ফিলোসফিটাকে দেখানোর চেষ্টা করেছেন। আর যেটা ভিজুয়াল, তার মাধ্যমে উনি সিম্বলসকে দেখানোর চেষ্টা করেছেন। আমরা একে একে এই সিম্বলস, ফিলোসফি আর এই যে স্পিরিচুয়াল যে এফেক্ট, এই তিনটে বিষয় নিয়ে আমরা একটু একটু করে ডিসকাশন করব এবং এটা বোঝার চেষ্টা করব যে আমাদের লাইফের সাথে এটা কিভাবে রিলেটেড বা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত আছে। এই সিনেমাটার প্রথম যে মনস্টার, সেটা সাইক্লোপস নয়, একচক্ষু মনস্টার যেটাকে দেখানো হচ্ছে সেটা প্রথম মনস্টার নয়। তার অনেক আগে থেকে একটা মনস্টারের কথা এই সিনেমাতে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে কি প্রাইড, এটা হুব্রিস। অর্থাৎ মানুষ একটা টাইমের পরে যখন সে অনেক কিছু জিতে নেয়, অনেক কিছু অ্যাচিভ করে নেয়, তখন সে অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে পড়ে, অনেক বেশি আত্ম অহংকারী হয়ে পড়ে। সে মনে করে যে তার কোনো লিমিট নেই, তার কোনো সীমানা নেই, সে সমস্ত কিছুকে অ্যাচিভ করে নিতে পারে। এই যে প্রাইড, এই যে হুব্রিস, সেটা হচ্ছে প্রথম মনস্টার সিনেমাতে দেখানো হয়েছে। এবং যার ফলে ওডিসি মনে করে যে সে হচ্ছে ট্রোজান ওয়ারে জিতে যেতে পারে এবং গোটা পৃথিবীকে যেন সে জয় করে নিয়েছে। এবং একদম শুরুতে একটা সিন দেখানো হয় যেখানে ট্রোজান হর্স যেটা আছে, সেই হর্সের যে স্টোরিটা, যে একটা দেশ অন্য একটা দেশকে একটা ঘোড়া উপহার দিচ্ছে। কিন্তু এই স্টোরিটাকে প্রথমে বলার পর কিছু সময় পরে গিয়ে দেখানো একটা অন্য পয়েন্ট অফ ভিউ, যেখানে দেখানো হচ্ছে কি সবার প্রথমে বাইরে থেকে একটা পয়েন্ট অফ ভিউ যে ঘোড়াটাকে দেওয়া হয়েছে, দেখানো হয়েছে। তারপর হচ্ছে তার ইনসাইড যে পয়েন্ট অফ ভিউ, ঘোড়ার ভিতরে যারা ছিল, যারা তার মধ্যে আবদ্ধ হয়েছিল, মানে যুদ্ধে জেতার জন্য তারা হচ্ছে নিজেদেরকে লুকিয়ে রেখেছিল ঘোড়ার ভিতরে, তাদের যে দৃষ্টিভঙ্গি, তারা কি চোখে ওই একই ঘটনাকে দেখেছে, সেটাকে কিছুক্ষণ পরে দেখানো হচ্ছে। এই যে অন্য একটা পয়েন্ট অফ ভিউ, এবং এই পয়েন্ট অফ ভিউয়ের মাধ্যমে তারা শুধুমাত্র দেখতে পেয়েছে জগৎটাকে। এটাই হচ্ছে কি সেই হুব্রিসটা, সেই হচ্ছে ওভার কনফিডেন্সটা। তারা মনে করছে যে আমরা এই জিনিসটাকে জিতে নিতে পারবো। সেটা হচ্ছে কি ফার্স্ট মনস্টার, নট দ্য সাইক্লোপস। এবং এর কিছু সময় পরে দেখানো হচ্ছে একটা একচক্ষু মনস্টারকে, যেটা বেসিক্যালি সাইক্লোপস, একটা গুহার মধ্যে। সেই যে একচক্ষু মনস্টার, যেটা হচ্ছে গ্রিক মিথ বা গ্রিক যে মিথোলজি, তার মধ্যে অত্যন্ত পপুলার একটা ক্যারেক্টার, ওকে, একটা মিথিক্যাল ক্রিয়েচার। এই যে সাইক্লোপস, সেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে, এটা একটা সিম্বল, যেটা এটা বোঝানোর চেষ্টা করে যে ওয়ান পয়েন্টেড কনসাসনেস বা ওয়ান পয়েন্ট অফ ভিউ, এক চোখেই শুধুমাত্র গোটা পৃথিবীকে দেখা। পৃথিবীতে একটাই বিশ্বাস আছে, একটাই বিলিভ, একটাই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা। এটা ছাড়া যে অন্য একটা পয়েন্ট অফ ভিউতে আমরা পলিটিক্স হতে পারে, ইকোনমিক্স হতে পারে, ফ্যামিলি লাইফ হতে পারে, ভ্যালুস হতে পারে, সোশ্যাল ভ্যালুস, জেন্ডার ইকুয়ালিটি হতে পারে, যে কোনো বিষয়কে একটা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যেতে পারে, এটা বুঝতে না পারা, একটা ওয়ান আইড কনসাসনেস, একটা এক চক্ষু চেতনা দ্বারা লিমিটেড হয়ে যাওয়া, এটা এই যে লিমিটেশনটা, একটা দৃষ্টিভঙ্গি থেকে শুধুমাত্র জগৎকে দেখা, সেটাকেই রিপ্রেজেন্ট করছে বা প্রকাশ করছে কে এই সাইক্লোপস। ওকে, এটা কোনো এক্সটার্নাল মনস্টার নয়, এটা কোনো অন্য একটা প্রাণী নয়, বরং আমাদের মধ্যে লুকিয়ে থাকা একটা হচ্ছে হিংস্র দানবের মতো, যেটার মানে বাইরে প্রকাশ পাচ্ছে কি একটা একচক্ষু মনস্টার হিসেবে। যে সমস্ত মানুষরা আজকের দিনে আমরা দেখতে পাই পলিটিক্সের মধ্যে, গ্লোবাল পলিটিক্সের বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাই, আমাদের দেশে তো এটা ভর্তি হয়ে গেছে এই মুহূর্তে, যে দেয়ার আর পিপল হু ক্যানট থিঙ্ক অফ অ্যান অল্টারনেটিভ পয়েন্ট অফ ভিউ। তারা একটা সিঙ্গেল পয়েন্ট অফ ভিউ ছাড়া অন্য কোনো পয়েন্ট অফ ভিউকে তারা কল্পনাই করতে পারে না। ওকে, যেটা বেসিক্যালি আমরা বলতে পারি একটা কনফার্মেশন বায়াস। অর্থাৎ আমি যে ফিলোসফি বা আমি যে চোখে বা যে পয়েন্ট অফ ভিউ থেকে পৃথিবীকে দেখছি, যা কিছু তথ্য আমি পাচ্ছি, আইদার সেটাকে কনফার্ম করছে সেই পয়েন্ট অফ ভিউটাকে, অথবা অন্য তথ্যগুলো কি সেগুলো হচ্ছে ভুল, খারাপ, অপ্রয়োজনীয়, সেগুলো সঠিক নয় বা মিথ্যা। ওকে, ইট ইজ একটা কনস্ট্যান্ট, একটা লং টার্ম একটা কনফার্মেশন বায়াস চলতেই থাকছে অনবরত। ওকে, বেসিক্যালি পিপল হু ক্যানট ইম্যাজিন অ্যানাদার ভিউ পয়েন্ট বিকেম সাইক্লোপস দেমসেলভস। এর পরবর্তীতে আমরা আরও একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে কি দ্য সং অফ সিরেন। এই সং অফ সিরেন কি, এটা হচ্ছে কি একটা মিথিক্যাল ক্রিয়েচার আছে, যে বার্ড ওম্যান টাইপের এবং একটা ডেমিগডের মতো, যে অন্যদেরকে গান শোনায় এবং গান শোনানোর মাধ্যমে তাদেরকে টেম্পটেড করার চেষ্টা করে, তাদেরকে উত্তেজিত করে দেয়। কিভাবে না, তাদের সমস্ত অতীত এবং সমস্ত ভবিষ্যতের এবং গোটা জগতের সমস্ত নলেজ তাদেরকে দিয়ে দেয়, এবং তারা এত কিছু জেনে ফেলে যার ফলে তারা অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে। তারা তাদের মাইন্ডটাকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, যার ফলে তারা ভুল পথে পরিচালনা করে জাহাজটাকে, এবং যার ফলে তারা তাদের জাহাজটাকে ক্র্যাশ করে দেয়, পুরো ভেঙে যায়, ধ্বংস করে ফেলে, এবং তারা কোনোদিনও আর বাড়ি ফিরে যেতে পারে না। এটা হচ্ছে কিন্তু সং অফ সিরেন। নাও এইখানে এই সং অফ সিরেনের মধ্যে এটাকে বলা হচ্ছে কি, যে এই সংটা কিসের ছিল, ওডিসি এই গানটা বা এই সংটাকে শোনে এবং সেটাকে সহ্য করে নিতে পারে, সে এটাকে এক্সপেরিয়েন্স করার পরে সার্ভাইভ করে যেতে পারে। কিন্তু তার বাকি যেটা ক্রু মেম্বার যারা ছিল তার সঙ্গে, তারা কেউ ওই সংটাকে আর শোনে না। এবং
ওডিসি এটা শোনার পরেও সার্ভাইভ করে গেছে এবং তখন ওডিসি কি বলছে না, সে বলছে ইট ইজ দ্য সং অফ অল দ্য প্রমিসেস আই ফেল টু কিপ। যা কিছু আমি প্রমিস করেছিলাম, আমি যা কিছু ভেবেছিলাম আমি জীবনে করব বা অ্যাচিভ করবো, বা যে সমস্ত প্রমিসগুলো করেছিলাম সেগুলো আমি রাখতে ব্যর্থ হয়ে গেছি। এবং এই গানটা বেসিক্যালি সেইটাই বলে। ওকে, এবং এই গানের মধ্যে আরও একটা অত্যন্ত গভীর থেকে গভীরতম একটা লাইন আছে, যেখানে এটা বলা হচ্ছে যে হোয়াট উই মোস্ট ওয়ান্ট ইজ হোয়াট উই মোস্ট কান্ট হ্যাভ, অ্যান্ড হোয়াট উই মোস্ট কান্ট হ্যাভ ইজ হোয়াট উই অলরেডি হ্যাড অ্যান্ড লস্ট। অর্থাৎ যেটা আমরা সব থেকে গভীরভাবে, সব থেকে তীব্রভাবে আমরা পেতে চাই জীবনে, যেটা অ্যাচিভ করতে চাই, সেটা আমরা কোনোদিনও অ্যাচিভ করতে পারবো না। এবং সেই জিনিসটা আমরা অলরেডি অ্যাচিভ করে নিয়েছি এবং আমরা সেটাকে হারিয়ে ফেলেছি। অর্থাৎ আমাদের যে ডিজায়ার, সেটা আমাদের কোনো ভবিষ্যতে নয়, বরং আমাদের পাস্টে বিলং করে। যেটা জীবনের সব থেকে সুন্দরতম মুহূর্ত, আমরা একবার যখন সেটাকে ক্রস করে যাই, তারপরে আমরা সবসময় সেই মুহূর্তটাকেই খুঁজে পাওয়ার চেষ্টা করি, আর একবার রিক্রিয়েট করার চেষ্টা করি। কিন্তু সেটা হচ্ছে কি, আমরা কখনোই আর খুঁজে পাবো না, সেটাকে আমরা কখনোই আর অ্যাচিভ করতে পারবো না। ওটা আমরা অলরেডি পেয়ে গেছি এবং পাওয়ার পরে আমরা ওটাকে হারিয়ে ফেলেছি, যার ফলে ওটা আর পাওয়া সম্ভব নয়। ওকে, এবং এই যে সংটা, যারা এখানে এই গানের মধ্যে আরও অনেক কিছু আছে, যারা এই গানটা শুনবে তারা কেউ সেই টেম্পটেশনটা, সেই উত্তেজনাটাকে সামলাতে পারবে না এবং তারা হচ্ছে পুরো জাহাজটাকে ধ্বংস করে দেবে। যার ফলে ওডিসিকে তার ক্রু মেম্বাররা, তার বন্ধুরা, তারা সবাই বেঁধে রাখে একটা জায়গাতে এবং বাকি সবাই বি সক্স টাইপের একটা জিনিস হয় যেটা কানে লাগিয়ে নেয়, যাতে করে তারা যেন সেই গানটা শুনতে না পায়। এবং ওডিসি সেই গানটা শোনার পরেও তাকে এত শক্ত করে বেঁধে রাখা হয় যেন সে কিছু না করতে পারে। ওকে, যার ফলে তারা জাহাজটা যেন কেউ আর ধ্বংস না করে ফেলে বা কেউ যেন মারা না যায় এবং সেই জিনিসটা তারা যেন সার্ভাইভ করে যেতে পারে। তো এই যে সংটা, এবং এখানে যেটা বলা হচ্ছে মূল কথা, যে আমরা যেটা পেতে চাই সেটা আমরা কোনো দিনও অ্যাচিভ করতে পারবো না এবং সেটা আমরা অলরেডি অ্যাচিভ করে নিয়েছি এবং আমরা সেটাকে হারিয়েও ফেলেছি। এটা হচ্ছে পিওরলি সাইকোঅ্যানালিটিক, পিওরলি ফিলোসফিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ। এটা ফেনোমেনোলজি, ফিলোসফি এবং সাইকোঅ্যানালিসিসের মধ্যে আমরা সব জায়গাতে পেয়ে যাব। সিগমন্ড ফ্রয়েড হোক বা হচ্ছে ফর এক্সাম্পল নিটজে হোক, বা আমরা জ্যাক ল্যাকনের থিওরিতে পেয়ে যাব। ল্যাকনের বেসিক্যালি অবজেক্ট পেটিটা বা হচ্ছে কনসেপ্ট অফ রিয়েল, ডিজায়ার, গ্রাফ অফ ডিজায়ার, তার মাধ্যমে আমরা এই পুরো জিনিসটা বুঝতে পারি। ওকে, এবং এখানে হাইলি সিম্বলিক বা ফিলোসফিক্যাল বিষয়বস্তু ব্যবহার করা হয়েছে। এটা সত্যি যে যা কিছু আমরা প্রকৃত অর্থে যেখানে আমাদের সোলটা বিলং করে, সেটা আমরা কখনোই অ্যাচিভ করতে পারি না। অল লাইফ ইজ এ ড্রিফটিং। অর্থাৎ আমরা যেটা অ্যাচিভ করতে চাই, আমরা যখন একটা টাইম পরে গিয়ে দেখি সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো না, তখন আমরা আমাদের ডিজায়ারটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, অন্য একটা কোনো কিছু, সেটার পরিবর্তে আরেকটা জিনিস অ্যাচিভ করার কথা ভাবি। যখন সেটার অনেক ক্লোজে যাওয়ার চেষ্টা করি, অনেক বেশি ফ্রিকশান, বাধা, প্রতিবন্ধকতা, তখন আমরা সেই ডিজায়ারটাকে আবার একটু অ্যাডজাস্ট করে নিই, তারপরে আবার সেই ডিজায়ারটাকে অ্যাডজাস্ট করে নিই। অল লাইফ ইজ দিস কনস্ট্যান্ট অ্যাডজাস্টিং অ্যান্ড রিঅ্যাডজাস্টিং আওয়ার ডিজায়ার। যার ফলে যেটা আমরা প্রকৃত পেতে চেয়েছিলাম সেটা কখন আমরা হারিয়ে ফেলি, আমরা কখনো সেটা বুঝতে পারি না। অ্যান্ড দিস ইজ দ্য ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সং অফ সিরেন। ওকে, ফ্রম দ্য মুভি ওডিসি। এরপরে আমরা আরও একটা সিন দেখতে পাই সিনেমাতে, যেখানে হচ্ছে একটা উইচ সার্সিকে দেখানো হয়। একটা উইচ আছে যে কি করে, অন্য মানুষদেরকে বিভিন্ন খাবার সে সার্ভ করে এবং তার মাধ্যমে তাদেরকে সে একটা প্রাণীতে বা একটা পশুতে পরিণত করে দেয়। এই যে সিনটা, ইট ইজ ইউনিভার্সাল একটা সিন। এটার মাধ্যমে অ্যাকচুয়ালি এটা দেখানো হচ্ছে যে হাউ ডিজায়ার ইরেজ রিজন। অর্থাৎ যখন আমরা কোনো একটা খাবার খাচ্ছি, যে উইচ সার্সি যে আছে, সে যে খাবারটা খেতে দেয়, সেটা যত খেতে থাকবে তত তোমার ক্ষুধা বাড়তে থাকবে, আরও বেশি খেতে ইচ্ছা হবে, আরও বেশি খেতে ইচ্ছা হবে, এবং খেতে খেতে একটা সময় তুমি খাওয়াটাকে আর স্টপ করতে পারবে না। মানে তোমাকে আরও খেতে হবে কিন্তু তোমার পেট ভর্তি হবে না, কিন্তু তোমার আস্তে আস্তে পুরো শরীরটা তখন সেই উইচটার কন্ট্রোলে চলে আসবে এবং সে হচ্ছে তোমাকে একটা অন্য পশু বা অন্য একটা প্রাণীতে আবদ্ধ করে রেখে দেবে। এবং এই যে জিনিসটা, এটা হচ্ছে কি বেসিক্যালি কীভাবে ডিজায়ার, অনেক বেশি চাহিদা, অনেক বেশি কামনা, বাসনা, সেটা কোনো একটা প্লেজার হতে পারে, কোনো যৌন আকাঙ্ক্ষা হতে পারে, অনেক বেশি খাবার বা অনেক বেশি ক্ষমতার লোভ হতে পারে, সেটা কিভাবে আমাদের যে যুক্তি দিয়ে চিন্তা করার যে ক্ষমতা, আমাদের যে ইন্টেলেক্ট বা ইন্টেলিজেন্স, সেটাকে মুছে ফেলে দেয়। এই বিষয়টা হচ্ছে এই যে পার্টিকুলার সিনটা, সেটার মাধ্যমে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হচ্ছে। এবং এটা আমরা অ্যানসিয়েন্ট গ্রিক ফিলোসফার প্লেটোর যে ডিফারেন্ট লেয়ার্স অফ রিয়েলিটি, যার মাধ্যমে সবার থেকে নিচে যেটা থাকে সেটা হচ্ছে কি লাইক শ্যাডোস, বা তারপর হচ্ছে ইমাজিনেশন, তারপর হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, তারপর হচ্ছে আমাদের রিজনিং বা ডায়ালেকটিক্যাল রিজনিং। এর মধ্যে সব থেকে যে নিচের স্তর, সেটাকে হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে, যে কীভাবে একটা মানুষ তার রিজনটাকে হারিয়ে ফেলে শুধুমাত্র অনেক বেশি কিছু পাওয়ার যে লোভ, যে তৃষ্ণা, সেটার মাধ্যমে। ওকে, এই বিষয়টাকে আমরা সিগমন্ড ফ্রয়েডের ইগো, ইড আর সুপার ইগো থিওরির মাধ্যমে বুঝতে পারি।
সুপার ইগো হচ্ছে কি, যে আমাদেরকে এটা বলে যে কোনটা করা উচিত, কোনটা সঠিক, একটা প্যারেন্টাল ভয়েসের মতো, একটা অথরিটির মতো, যে আমাদেরকে রাইচিয়াসনেস বা যেটা সঠিক জিনিস, রাইট থিং বা যেটা জাস্টিস সেটা করতে শেখায়। আর হচ্ছে ইগো কোনটা, যে অ্যাকচুয়ালি সব কিছু করে, যে প্রতিদিনের সিদ্ধান্ত, ডিসিশন, কাজকর্ম, অ্যাক্টিভিটি সব কিছু করে, যে অংশটার মাধ্যমে আমি এখন কথা বলছি বা তুমি এই কথাগুলো শুনছো, হোয়াট এভার। আরেকটা যে অংশ আছে সেটা হচ্ছে ইড, যেটা হচ্ছে আমাদের ইনস্টিংটিভ অংশ, যে সবসময় কি মানে তার যে প্লেজারটাকে সে ম্যাক্সিমাইজ করতে চায়, তার সুখ অনুভূতিটাকে সে যতটা সম্ভব বাড়ানো যায় সেটাকে বাড়াতে চায়। তো এই যে ইড, যখন সে ইগো এবং সুপার ইগোকে হাইজ্যাক করে নেয়, সেই পুরো জিনিসটাকে হ্যাক করে ফেলে, তখন তার ব্রেনটা কীভাবে ফাংশন করে, তখন সে অ্যাকচুয়ালি একটা মানুষ থেকেও সেটা পশুর মতো বিহেভ করতে শুরু করে দেয়। অ্যান্ড এই যে সিনটা যেখানে বেসিক্যালি মানে হুইচ সার্সি যে আছে ওডিসি সিনেমাতে, সে কিভাবে অন্য মানুষদের রিজনটাকে মুছে ফেলে তাদের ডিজায়ারের জন্য তাদেরকে অ্যাকচুয়ালি এক্সপোজ করে দিচ্ছে, যে তারা অ্যাকচুয়ালি ঠিক প্রকৃত অর্থে তাদের মধ্যে একটা পশু বা একটা ইড লুকিয়ে আছে কিভাবে। ওকে, সেই যে সিম্বলটা, যেটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল, যেটা সমস্ত মানুষের মধ্যে আছে, আমাদের মধ্যে এমন একটা পশু আছে, এমন একটা দানব আছে, যেটাকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না, যেটা তার ইচ্ছা মতো কখনো কখনো হঠাৎ করে জেগে ওঠে। যত সে সেন্টলি পার্সনই হোক না কেন, সে নিজেকে একটা স্তর পর্যন্ত বা একটা দূরত্ব পর্যন্ত ট্রেন করতে পারে, কিন্তু স্টিল ইট এক্সিস্ট। ওকে, সেই যে বিষয়টা, সেই যে ইড, তার ছবিটা কেমন হতে পারে সেটা হচ্ছে সিম্বলের মাধ্যমে এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরপরে দেখানো হয় সবার শেষের দিকে ক্যালিপসোর যে চ্যাপ্টারটা, যেখানে ক্যালিপসো একটা দেবীর মতো এবং সেখানে ওডিসি গিয়ে পৌঁছেছে কোনোভাবে, এবং ক্যালিপসো ওডিসিকে লোটাস ফ্লাওয়ার মানে হচ্ছে পদ্ম ফুল কিছু খাইয়ে তাকে তার স্মৃতিগুলোকে ভুলিয়ে রেখে দিয়েছে যাতে করে সে সুস্থ হয়ে যায়। তো এই চ্যাপ্টারটা অত্যন্ত ডিপ একটা চ্যাপ্টার, এটা ভালো করে বোঝা যায় না যে কেন এরকম হচ্ছে বা কীভাবে হয়েছে এটসেট্রা। এখানে বেসিক্যালি কী দেখানোর চেষ্টা করা হচ্ছে, ইটস হাউ কমফোর্ট প্রেজেন্টস আস, অর্থাৎ যখন আমাদের জীবনে অনেক কিছু ভালো চলছে, একটা কমফোর্টেবল সিচুয়েশানে আছি, তখন আমরা আমাদের প্রকৃত সেলফ বা সত্তা বা হচ্ছে আমাদের জীবনের যে সাবলিম এক্সপেরিয়েন্স বা পারপাস, সেটাকে আমরা ভুলে যাই। যেমন ওডিসি চাইছিল কি বাড়ি ফিরে আসতে, সে বাড়ি ফিরে আসার কথা ভুলে গেছে, সে তার স্মৃতিগুলো সব মুছে গেছে, হারিয়ে ফেলেছে। কেন? কারণ হচ্ছে কমফোর্ট। তো এখানে ক্যালিপসো ওডিসিকে মানে ইমপ্রিজন করে রাখেনি, বরং এখানে হচ্ছে কমফোর্ট ওডিসিকে ইমপ্রিজন করে রেখেছে। আমাদের লাইফে আমরা যখন একটা কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে, একটা স্টেবল কমফোর্টেবল লাইফে চলে আসি, তখন আমরা তারপরে নতুন কোনো একটা জার্নি, নতুন কোনো একটা অভিযান, নিজেকে খুঁজে বের করা, জীবনকে আবিষ্কার করা, জীবনের প্রকৃত মানে সেটাকে খুঁজে পাওয়া, এই যে জার্নিটা, সেটাতে আমরা যেতে চাই না। ওকে, এবং অ্যাট দ্য এন্ডে এটা দেখানো হয় যে ওডিসি কী করে, সে নিজেকে স্যারেন্ডার করে দেয়, সে হচ্ছে গডের কাছে নিজেকে একটা মানে ছোট্ট একটা ভেলার মতো জায়গাতে নিজেকে বেঁধে ফেলে, বেঁধে সে সমুদ্রের মধ্যে সে নিজেকে ছুঁড়ে দেয়। যদি সে সার্ভাইভ করে যায় তাহলে হচ্ছে গড এটাই চায়, আর যদি সে সার্ভাইভ না করে তাহলে হচ্ছে সেটাই হচ্ছে মানে গডের উইল। সো এই যে নিজেকে স্যারেন্ডার করে দিতে পারা লাইফের জন্য, আগে ওডিসি কী করছিল, সে হচ্ছে যুদ্ধে জেতার চেষ্টা করছিল, কোনো কিছুকে অ্যাচিভ করার চেষ্টা করছিল, সে বিভিন্ন রকমভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করছিল, এবং অনেক একটা সেন্স অফ প্রাইড তার মধ্যে ছিল, একটা হুবরিস ছিল, একটা ওভার কনফিডেন্স ছিল। কিন্তু অ্যাট দ্য এন্ডে এসে, একদম শেষ মুখে এসে, যখন ওডিসি সব কিছু বুঝতে পারলো, তখন সে কী করলো, সে নিজেকে স্যারেন্ডার করে দিল নেচারের কাছে বা হচ্ছে এক্সিস্টেন্সের কাছে বা গডের উইলের কাছে, এবং সে স্যারেন্ডার করার পরেই সে প্রকৃত অর্থে নিজের বাড়িতে ফিরে আসতে পারে, একদম একটা নতুন একটা চার্ম নিয়ে সে ফিরে আসতে পারে, নিজের যে পুরানো সেলফ বা পুরানো যে সত্তা, সে যে ইথিকা, সেখানে সে ফিরে আসতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি কী দেখানোর চেষ্টা করা হচ্ছে, যে হুবরিসের থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি স্যারেন্ডার করতে পারার ক্যাপাসিটি, নিজেকে মানে এক্সিস্টেন্সিয়াল যে স্ট্রাকচার বা হচ্ছে একটা মানে মেটাফিজিক্যাল যে একটা লাইক ডেভেলপমেন্ট চলছে, ইতিহাস যে ঘটে চলেছে, বয়ে চলেছে, সেখানে নিজেকে আত্মসমর্পণ করতে পারার যে ক্ষমতা, সেটাকে হচ্ছে এখানে সেলিব্রেট করা হচ্ছে, বা এখানে সেটাকে অ্যাকচুয়ালি মার্ক করা হচ্ছে, পয়েন্ট আউট করা হচ্ছে। ওকে, এবং যখন ওডিসি ফাইনালি বাড়িতে ফেরে, তখন তার ওয়াইফের সঙ্গে তার দেখা হয়। তার ওয়াইফ হচ্ছে কি পেনেলোপে। না, পেনেলোপের যে ক্যারেক্টারটা, সেটা সব থেকে বেশি মিসআন্ডারস্টুড এবং সব থেকে লাইক আনরেকগনাইজ ক্যারেক্টার। কারণ পেনেলোপে হচ্ছে শুধুমাত্র সে ওডিসির জন্য অপেক্ষা করে আছে 20 বছর ধরে, বিষয়টা শুধু এমন নয়। পেনেলোপে হচ্ছে আমাদের সবার লাইফের যে মেমোরিজ বা যে মেলানকলিক যে মুড, যে অংশটা আমাদের, যেটার অনেক দিন আগেই মুছে যাওয়া উচিত ছিল, যেটা আমাদের অনেক দিন আগেই ভুলে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা কোনোভাবে আমাদের মধ্যে বেঁচে থেকেছে, সারভাইভ করে গেছে। আমরা পুরোপুরি সেই অংশটাকে নষ্ট করে ফেলতে পারিনি। সেই যে মেমোরিজ, সেই যে স্মৃতি, সেটা আমাদের মধ্যে এখনও বেঁচে আছে, কন্টিনিউ করছে, সেটা তার যে সিম্বল, সেটা হচ্ছে পেনেলোপে। পেনেলোপে কোনো মানুষের পক্ষে 20 বছর ধরে কোনো একটা জিনিসকে এর জন্য অপেক্ষা করতে থাকা, ইটস
কাইন্ড অফ টু মাচ ইমপ্র্যাকটিক্যাল। কিন্তু পেনেলোপে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে একটা না একটা কোথাও পেনেলোপে এক্সিস্ট করে, ওডিসির যে ওয়াইফ সে এক্সিস্ট করে, যার অনেক দিন আগেই ওডিসির কথা ভুলে যাওয়া উচিত ছিল, বা ওডিসির কথা তার মন থেকে, স্মৃতি থেকে মুছে যাওয়া উচিত ছিল, কিন্তু সে এখনও মনে রেখেছে, তার মনে থেকে গেছে। যেটা মুছে যাওয়ার দরকার ছিল অথচ সেটা থেকে গেছে, মুছে যায়নি, সেই যে অংশটা আমাদের মধ্যে, সেটা সিম্বল হচ্ছে কি পেনেলোপে। পেনেলোপে ইজ বেসিক্যালি অ্যাবাউট আইডেন্টিটি, মেমোরি অ্যান্ড কন্টিনিউটি। কন্টিনিউটিটা ঘটে চলেছে, এটা হয়ে চলেছে, সেটা মুছে যাচ্ছে না। ওকে, আইডেন্টিটি আমাদের সেই অংশটা যেটাকে আমরা আমাদের অংশ করে পুরোপুরি তার সাথে ইন্টিগ্রেট হতে চাই না, যেটার সাথে আমরা আইডেন্টিফাই করতে চাই না, কিন্তু সেটা আমাদের অংশ রূপে থেকে গেছে, দ্যাট ইজ দ্য আইডেন্টিটি। অ্যান্ড মেমোরি, যেটা হচ্ছে আমাদের স্মৃতি রূপে আর কি এক্সিস্ট করে আমাদের মধ্যে, যেটা আমরা পুরোপুরি ভুলে যেতে পারি না। সেটা কোনো একটা সুন্দর মুহূর্ত হতে পারে বা কোনো একটা ট্রমাটিক মোমেন্টও হতে পারে। তো পেনেলোপে সেই আইডেন্টিটি, মেমোরি অ্যান্ড কন্টিনিউটি এই বিষয়গুলোকে অ্যাজ এ সিম্বল আকারে রিপ্রেজেন্ট করছে। এরপরে সবার শেষে হচ্ছে দ্য বো ট্রিক, মানে হচ্ছে একটা ধনুক টাইপের আছে যেটাকে হচ্ছে ওডিসি বাঁধার চেষ্টা করে, এবং সেটা সেই যে বোটা বা সেই যে ধনুকটা সেটা একমাত্র ওডিসি সেটাকে আর কি সেই ধনুকটাকে বাঁধতে পারে, আর কেউ পারে না। কেন? ইট ইজ নট জাস্ট এ সিম্পল ট্রিক, ইট ইজ অ্যাবাউট আইডেন্টিটি, দ্য সিগনেচার অফ আর আইডেন্টিটি। এমন একটা কাজ, এমন একটা ভ্যালু, এমন একটা বিষয় আছে বা অ্যাক্টিভিটি আছে যেটা একমাত্র সেই পার্টিকুলার ক্যারেক্টারটাই করতে পারে, আর কোনো ক্যারেক্টার সেটা করতে পারে না। সো আইডেন্টিটি শুড নট বি বরোড, আইডেন্টিটি ক্যানট বি বরোড। অর্থাৎ ওডিসি যে কাজটা করতে পারে, তার যে আইডেন্টিটিটা সেটা অন্য কেউ আর বড় করতে পারছে না, অন্য কেউ আর সেই ধনুকটাকে বাঁধতে পারছে না। ওকে, সেই যে ধনুকটা বাঁধতে না পারা, এটা অ্যাকচুয়ালি কী বোঝাচ্ছে? যে আমরা অন্য মানুষের যে চরিত্র, তাদের যে ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে কোয়ালিটিস, সেটাকে কখনোই আমরা নিজের করে নিতে পারবো না। আমি শাহরুখ খানকে দেখে শাহরুখ খানের মতো হয়ে উঠতে পারবো না, বা আমি অরিজিৎ সিংকে দেখে অরিজিৎ সিংয়ের মতো হয়ে উঠতে পারবো না। হ্যাঁ, আমি তার থেকে অনেক কিছু শিখতে পারি, ইন্সপিরেশন নিতে পারি, বাট আই ক্যানট বি লাইক হিম। আমি তার মতো হয়ে উঠতে পারবো না। যখন আমরা ছোটোবেলা থেকে আমাদের প্যারেন্টসের সাথে বড় হই, তারা আমাদেরকে হাঁটতে শেখায়, কথা বলতে শেখায়, তাদেরকে আমরা ইমিটেট করি, অন্যদেরকে আমরা নকল করি। এই যে প্রত্যেকটা ইমিটেশন, কথা বলা, মাম্মি বলো, পাপা বলো, এটসেট্রা, বা হেঁটে দেখাও, ঠিক আছে, ডাকো, চলাফেরা করো, এটসেট্রা, তো প্রত্যেকটা ইমিটেশনের মধ্যে একটা করে এরর থেকে যায়, একটা করে মিস্টেক থেকে যায়। আমরা যখনই অন্য মানুষকে হাঁটা দেখে হাঁটা শিখি, অন্য মানুষের কথা বলা দেখে কথা বলতে শিখি, প্রত্যেকটা ইমিটেশনের মধ্যে একটা করে মিস্টেক, একটা করে এরর। প্রত্যেকটা যে কমিউনিকেশন থাকে, একজন মানুষ অন্য মানুষের সাথে যখন কথা বলছে, তখন সেই কমিউনিকেশনের মধ্যে একটা এরর বা একটা মিস্টেক থেকে যায়। এই মিস্টেকগুলো আমাদের যে ইন্ডিভিজুয়ালিটি, সেটাকে কন্ট্রিবিউট করে, সেটাকে তৈরি করে। সো যার ফলে আমরা কখনোই আমাদের যে আইডেন্টিটি, সেটা অন্য কারোর থেকে নিয়ে আসতে পারবো না। যে মুহূর্তে আমরা অন্যদের থেকে মানে অন্যদেরকে নকল করার চেষ্টা করছি, সেই নকল করার মধ্যে একটা মিস্টেক বা এরর থাকবে। সেই এররটাই হচ্ছে আমাদের আইডেন্টিটিটাকে ডিফাইন করে দেবে, নাকি অ্যাকচুয়ালি সেই মানুষটা, সেই যে সিগনেচার অ্যাক্টিভিটি। যেমন এখানে ওডিসি সেই ধনুকটাকে বাঁধতে পারে, কিন্তু অন্য কেউ পারে না, ঠিক তেমন প্রত্যেকটা মানুষের তার আইডেন্টিটির একটা সিগনেচার আছে। সো আমাদেরকে সেই সিগনেচারটা আমাদেরকেই তৈরি করতে হবে। আমরা অন্য কারোকে দেখে সেটাকে আমরা ইমিটেট করার মাধ্যমে তৈরি করতে পারবো না। এটা হচ্ছে কি সবথেকে ইন্টারেস্টিং যে যতগুলো সিম্বল আছে তার মধ্যে হচ্ছে এটা একটা, যেটা হচ্ছে লাস্ট সিন এবং ফার্স্ট সিনে হচ্ছে এই দুটো জিনিস, মানে ফার্স্টের দিকে কিছুটা অংশে এবং একদম লাস্টের কিছুটা আগের অংশে ওডিসিতে এটা দেখানোর চেষ্টা করা হয়। সুতরাং এই ওডিসি সিনেমাটা কখনোই মিথোলজিক্যাল একটা কোনো স্টোরি টাইপের নয়, বা এটাতে কোনো মিথিক যে ক্যারেক্টারগুলো দেখানো হচ্ছে, মনস্টার দেখানো হচ্ছে, এই বিষয়ে কখনোই ছিল না সিনেমাটা। অর্থাৎ এখানে কি বলতে চাওয়া হয়েছে, এখানে প্রত্যেকটা যে অ্যাসপেক্ট সিনেমাতে দেখানো হয়েছে, প্রত্যেকটা জিনিস কি আমাদের ভেতরকার যে ইন্টারনাল যে পার্টস বা যে স্ট্রাগল, সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বিভিন্ন আর্কিটাইপসের মাধ্যমে, বিভিন্ন ফিলোসফির মাধ্যমে এবং বিভিন্ন মিউজিক্যাল সেটের মাধ্যমে। ওকে, যেমন ফর এক্সাম্পল একটু আগে আমরা যেগুলো আলোচনা করলাম, যদি সেটাকে আমরা সাম আপ করার চেষ্টা করি, তাহলে যেটা হচ্ছে সাইক্লোপস, সেটা হচ্ছে কি আমাদের ব্লাইন্ডনেসকে দেখায়, একচক্ষু মনস্টার। আমরা সেই একচোখী যে দৃষ্টিভঙ্গি, তার বাইরে আর বার হতে পারি না। এরপর ফর এক্সাম্পল সাইরেন, সং অফ সাইরেন কি আমাদের অ্যাডিকশনকে বোঝায়। সার্সি যেটা উইচ, সে কি দেখায়, সে হচ্ছে আমাদের ডিজায়ারকে দেখায়, আমাদের গ্রিডকে দেখায়। ক্যালিপসো সে কি দেখায়, আমাদের কমফোর্টকে দেখায়। যে দেবতা রেগে যাওয়ার ফলে ওডিসির বাড়ি ফিরতে এত বেশি সময় লেগে গেছে, সেই পসাইডনকে কি কোন জিনিসটা রিপ্রেজেন্ট করে? পসাইডন রিপ্রেজেন্ট করে ক্যাওয়াস, একটা কনফিউশন স্টেটকে রিপ্রেজেন্ট করে। আর এই যে পুরো সমুদ্রের উপর দিয়ে যে যাত্রাটা চলছে, সমুদ্রটা কি, সি হচ্ছে আমাদের লাইফকে রিপ্রেজেন্ট করে। আর যেটা ইথিকা, যেখানে ওডিসিকে ফিরে আসতে হবে, সেটা হচ্ছে কি মিনিং বা আমাদের লস্ট সেলফকে রিপ্রেজেন্ট করে। এবং এই যে প্রত্যেকটা জিনিস, এই যে ক্যাওয়াস, মিনিং, লস্ট সেলফ বা হচ্ছে ব্লাইন্ডনেস বা ডিজায়ার, এগুলো হচ্ছে কি ইউনিভার্সাল থিম।
এটা দেশ বা কালের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের কিছু মানুষের সাথে রিলেট করতে পারবে বা ইউএসের কিছু মানুষ শুধু রিলেট করতে পারবে এমনটা নয়। এটা হচ্ছে সবসময়ই মানুষ এগুলোর সঙ্গে রিলেট করতে পারবে, সব জায়গার মানুষই এগুলোর সঙ্গে রিলেট করতে পারবে। যার ফলে সিনেমাটা যখন আমরা দেখি, আমরা পুরোপুরি বুঝতে না পারলেও ওই সিনগুলো এমনভাবে ডিজাইন করা, প্রত্যেকটা সিন যেটা হচ্ছে কি এই যে সিম্বলগুলো, যে উইচের যে ছবিটা বা হচ্ছে সমুদ্রের মধ্যে যে ঝড় হচ্ছে, ওকে, ঝড়ের মধ্যে হচ্ছে সবাই স্ট্রাগল করছে নৌকাটাকে বাঁচানোর জন্য, ঠিক আছে, আলো অন্ধকারের যে ফ্ল্যাশিং হচ্ছে, এই সিনগুলো কি আমাদের সেই ইউনিভার্সাল যে আর্কিটাইপসগুলো, সেই যে সিম্বলসগুলো, সেগুলোকে তুলে ধরতে পারে, একদম ভিজুয়ালি তুলে ধরতে পারে। যার ফলে আমরা সেটাকে বুঝতে না পারলেও আমরা সেটাকে হচ্ছে এক্সপেরিয়েন্স করতে পারি, ফিল করতে পারি। যে ডায়ালগ বা যে কনভারসেশনগুলো আছে, সেই একটা চরিত্র একটা চরিত্রের সঙ্গে যখন কথা বলছে, তখন অ্যাকচুয়ালি আমরা পুরোপুরি সেটার গল্পের আউটলাইন বরাবর যদি আমরা বুঝতে পারি, কিন্তু তার ভেতরে যেটা ডিপার মিনিং আছে, সেই এফেক্টটা সেই কনভারসেশনগুলো তৈরি করতে পারে। যে ফিলোসফিক যে ডায়ালগগুলো, যেমন ফর এক্সাম্পল যেটা আমরা সব থেকে বেশি পেতে চেয়েছি সেটা কখনোই আমরা পেতে পারবো না, আর সেটা অলরেডি আমরা পেয়ে গেছি এবং সেটাকে আমরা হারিয়েও ফেলেছি। ওকে, দিস ইজ টোটালি ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল। এবং ফর এক্সাম্পল একদম লাস্টের সিনে যে জিনিসটা দেখানো হয়, যে ওডিসি ফার্স্ট সিন বা একদম প্রাইমাল সিন যেটা করছে, একদম পৃথিবীর আদিমতম পাপ বা অন্যায় যেটা করছে, যেটা হচ্ছে কি হিউম্যান টু হিউম্যান যে ফ্র্যাজাইল বন্ড, একটা মানুষের সাথে অন্য মানুষের যে কানেকশন, ওডিসি একটা ট্রিক করার মাধ্যমে সেই কানেকশনটাকে ভেঙে দিচ্ছে। এবং সেই কানেকশনটা ভেঙে যাওয়ার ফলে, জুস ল লঙ্ঘন হয়ে যাওয়ার ফলে কি আপকামিং ইয়ার্সে হাজার হাজার বছর ধরে তার কনসিকুয়েন্স পৃথিবীতে থাকবে। আর কোনোদিনও মানুষে মানুষে সেই বন্ড বা সেই যে সূক্ষ্ম একটা বন্ধন ছিল, সেটা এতটাই ভঙ্গুর ছিল যে সামান্য একটু ধাক্কাতে সেটা ভেঙে যেতে পারে। সেটাকে ওডিসি ভেঙে দিয়েছে বেসিক্যালি, এবং সেই পাপটা সে এখনো বহন করে চলেছে। সে একমাত্র এটা বুঝতে পেরেছিল যে সে কত বড় অন্যায় করে ফেলেছে, ভুল করে ফেলেছে, কিন্তু তার বাকি যে ক্রু মেম্বার বা তার যে বাকি অন্যান্য যারা ফ্রেন্ডস ছিল, তারা কেউ এটা বুঝতে পারেনি। যার ফলে ওডিসি হচ্ছে প্রধান হয়ে ওঠে। ওডিসি হচ্ছে সেলফ অ্যাওয়ার হতে পেরেছে তার নিজের গিল্ট সম্পর্কে, তার শেম সম্পর্কে, কিন্তু অন্যান্য ক্যারেক্টাররা সেটা হতে পারেনি। যার ফলে তারা একসঙ্গে থাকার পরেও ওডিসি সার্ভাইভ করে যায়। ওডিসি অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করে, বাট স্টিল সে বাঁচাতে পারে না। ওকে, এবং অন্যদিকে যদি আমরা মিউজিকের কথা বলি, মিউজিক হচ্ছে কি আমাদেরকে কানেক্ট করতে হেল্প করে। মিউজিক হচ্ছে পুরো সিনেমাটার যে মিউজিক্যাল পিস, প্রত্যেকটা পিস হচ্ছে মিউজিক্যাল যে সেটগুলো আছে, অসাধারণ মিউজিক, ঠিক আছে, লুডউইগ গ্র্যান্ডসনের মিউজিক, এবং মানে মারাত্মক ভালো মিউজিকের কাজ হয়েছে। এই প্রত্যেকটা মিউজিক হচ্ছে একদম ক্লাসিক্যাল সিম্ফনি যেমন হয়, একদম সেরকমভাবে ডিজাইন করা। এবং মিউজিকের মধ্যে একটা ইমপারফেকশনকে ইউজ করা হয়েছে। অনেক জায়গাতে ফ্লুটের মিউজিক ইউজ করা হয়েছে, বাঁশির মিউজিক, এবং বাঁশি বাজানোর সময় আমাদেরকে দম নিতে হয়, যেটা হচ্ছে মানুষের একটা সীমাবদ্ধতা। অনেক দীর্ঘ সময় ধরে কেউ মানে দম না নিয়ে বাঁশি বাজাতে পারে না, একটা না একটা সময় তাকে নিতেই হয়। সেই যে দম নেওয়ার অংশটা, সে যে নিঃশ্বাস প্রশ্বাস যে তাকে নিতে হচ্ছে, সেটা হচ্ছে সে কী করছে, মানে সেটাকে মানে মুছে ফেলার মাধ্যমে, ইরেজ করার মাধ্যমে মিউজিকটাকে তো পারফেক্ট করার চেষ্টা করা হয়নি, বরঞ্চ সেটাকে রাইটলি প্লেস করা হয়েছে। অর্থাৎ সিনেমাটা হিউম্যান এরর্সগুলোকে ডিফারেন্টলি ট্রিট করে, আমাদের যে কন্ডিশনসগুলো আছে সেগুলোকে একটা অন্য চোখে দেখাতে পারে, যেটা অনেক বেশি আমাদের বেসিক্যালি স্পিরিচুয়ালি কানেক্ট করতে হেল্প করে বেসিক্যালি। যার ফলে ওই মিউজিকের যে এফেক্টগুলো তৈরি হয়, সেই এফেক্টটা হচ্ছে কি আমাদের মনে একদম ডিপ একটা স্পিরিচুয়াল কানেকশন তৈরি করতে পারে, আমাদের একটা কান্না পাই বেসিক্যালি, এবং আমাদের ভেতরকার যে কষ্ট বা যন্ত্রণা সেটাকে নিংড়ে বা মানে সেটাকে সেই নির্যাসটা বাইরে বার করে তার থেকে আমাদেরকে স্বাধীন করে দিতে পারে, আমাদেরকে একটু কিছু মুহূর্তের জন্য হলেও এলিভেটেড ফিল করাতে পারে। ওকে, নট থ্রু স্টিমুলেশন, আমাদেরকে এক্সটার্নালি স্টিমুলেট করার মাধ্যমে এলিভেটেড ফিল করাচ্ছে না, বরং আমাদের যে ইন্টারনাল হিডেন বা সুপ্ত যে সমস্ত সাফারিংগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে নিষ্কৃতি দেওয়ার মাধ্যমে, সেগুলো থেকে আমাদেরকে একটু স্বাধীনতা দেওয়ার মাধ্যমে হচ্ছে এই এলিভেটেড ফিল করাচ্ছে। দ্যাটস ওয়াই দিস মুভি বিকেম রিয়েলি বিউটিফুল। ওকে, সো এই ছিল ওডিসি সিনেমাটার ফিলোসফিক্যাল ডিসকাশন। এটা নিয়ে আরও অনেক আলোচনা করা যেতে পারে, বাট আই থিঙ্ক দিস ইজ এনাফ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ইফ ইউ আর ওয়াচিং টিল নাও। I hope you have enjoyed this video. I will see you next time. Chalo, tata bye.